শক্তিরূপ হেরো তার আনন্দিত অন্তরিত ভূলোকে ভুবর লোকে বিশ্বকাজে চিত্ত দিনে রাতে শক্তিরূপ হেরো তার আনন্দিত অতন্দিত জাগো রে জাগো জাগো উৎসাহে উল্লাসে জাগো রে জাগো জাগো উৎসাহে উল্লাসে পরাণ বাঁধরে মরণ হরণ পরম শক্তি সাথে শক্তিরূপ হেরো তারো শান্তি আলস বিষাদ বিলাস দ্বিধা বিবাদ দূর করো রে শান্তি আলস বিষাদ বিলাস দ্বিধা বিবাদ দূর করো রে চলো রে কল্যাণ চলো রে অভয় চলো রে আলোকে চলো বলে দুঃখ শোক পরিহরি মিলো রে নিখিলে নিখিল নাথে শক্তিরূপ হেরো তার আনন্দিত অতন্দিত ভূলোকে ভুবর লোকে বিশ্বকাজে চিত্ত মাঝে দিনে রাতে শক্তিরূপ হেরো তারো। তিনি একজন আমেরিকান, নাম হচ্ছে রিভস ক্যালকিন্স। স্বামী বিবেকানন্দ সম্পর্কে আমার প্রথম দীক্ষার স্মৃতি বড় একটা সুখের নয়। তার কারণ বিশ্বমেলা উপলক্ষে শিকাগো ধর্মসভায় যখন তিনি ভারতবর্ষের প্রতিনিধিরূপে হয়ে এলেন, তখন আমি বিশ্ববিদ্যালয় থেকে সদ্য পাশ করার তরুণ এক ধর্মপ্রচারক। স্বভাবতই স্বামী বিবেকানন্দ ধর্মপ্রচারক বাবা। স্বভাবতই স্বামী বিবেকানন্দ তার চমৎকার অনায়াস ভঙ্গিতে যেভাবে খ্রিস্ট ধর্মের ইতিহাসকে উড়িয়ে দিচ্ছিলেন এবং তার জায়গায় প্রাচ্যের আকাশে এক নতুন তারকার সগৌরব আবির্ভাব ঘোষণা করছিলেন, তা আমার খুবই একটা মনোপুত হয়নি। আমার মনে হয় তার ওই প্রভুত্ব ব্যঞ্জক আচরণ আমেরিকাবাসী হিসেবে আমার গণতান্ত্রিক চেতনাকে কিছুটা আহত ও পীড়িত করেছিল। অথচ আমি জানি তিনি নিজেকে কখনো সকলের চেয়ে বড় বলে জাহির করেননি। শ্রেষ্ঠত্বের খ্যাতিটুকু যেন তিনি নিজেই মেনে নিয়েছিলেন। পরে যখন জানলাম বস্টন প্রভৃতি বেশ কয়েকটি শহরে বিবেকানন্দ ক্লাব গজিয়ে উঠেছে, তখন আমাদের অনেকের মতে আমরা এই ধারণাটি বদ্ধ করেছিল যে তাঁর ভাব বা আদর্শের দ্বারা অনুপ্রাণিত হয়ে নয়, ঘরবন্দি বেহায়া আমেরিকান মেয়েগুলো আসলে বিবেকানন্দের চোখ দুটি দেখেই ভুলেছে। আমি বেশ কয়েকটা বছর আমি আর বিবেকানন্দ সম্বন্ধে কোনো কথাই শুনিনি। নেপাল থেকে রুবারিত্ত নামক এক ইতালিয়ান জাহাজে উঠে আমি ভারতবর্ষে পৌঁছে 1900 খ্রিস্টাব্দের ডিসেম্বর মাসে। ঘটনাক্রমে খাওয়া দাওয়ার জন্য নির্দিষ্ট জাহাজের বড় ঘরটিতে আমার আসন ছিল একটি সেন্টার টেবিলের
একেবারে শেষ প্রান্তে। আর আজ যে কাহিনীটি আপনাদের শোনাতে বসেছি তার সঙ্গে এই আসনে একটা নিবিড় যোগ আছে। এই টেবিলের ডান দিকের প্রথম আসনটিতে বসতেন মধ্যপ্রদেশের মিস্টার ড্রেক ব্রুকম্যান, ICS, আর তার ঠিক উল্টো দিকে আরেকজন ইংরেজি সিভিলিয়ান যার নামটা ভুলে গেছি। শুয়ে যেয়ে বেশ কয়েকজন যাত্রী নেমে যাওয়ায় টেবিলের কিছু রদবদল হলো। জাহাজ লোহিত সাগরে প্রবেশ করার পর প্রথমে যখন খাওয়ার ডাক পড়ল তখন দেখলাম এক অদ্ভুত দর্শন ভারতীয় ভদ্রলোক মিস্টার ব্রুকম্যানের পাশে বসে আছেন। চুপচাপ বসে একটি জাহাজি বিস্কুট ও সোডা ওয়াটার খেয়ে ভোজন পর্ব শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই আগেই তিনি টেবিল ছেড়ে উঠে পড়লেন। উপস্থিত সকলেই তখন মুখ চাওয়াচাই করে জানতে চাইলেন কে এই সম্ভ্রান্ত আগন্তুক, কী তার পরিচয়। কারণ দেখে তো তাকে কোনো সাধারণ ব্যক্তি বলে মনে হচ্ছে না। সকলের মনে একটা কৌতূহল অদম্য হয়ে উঠেছে। তখন যাত্রীদের মধ্যে থেকে একজন অত্যুৎসাহী ডাকাবুকো গোছের লোক লজ্জা সংকোচে সুইজনদের মাথাকে চিফ স্টুয়ার্ডকে ভোজন বিভাগের প্রধান পরিদর্শকে ডেকে পাঠালেন। চিফ স্টুয়ার্ড আসতেই যাত্রীটি বললেন, মদের অর্ডার স্লিপগুলো একটু দেখান তো। স্টুয়ার্ড তখনই ফরমাসের চিরকুটগুলো এনে দিল। ভদ্রলোকের কাগজগুলি ঘাঁটতে লাগলেন। ভাবনাটা এই যেন নিজের ওয়াইন কার্ডটি খুঁজছেন। কিছুক্ষণ খোঁজাখুঁজির পরই সোডা ওয়াটারের একটি চিরকুট বের করে তিনি উদ্গ্রীব হয়ে সহযাত্রীর দিকে সেটি বাড়িয়ে দিলেন। নানান হাত ঘুরে স্লিপটি যখন আমার প্লেটের কাছে এর পাশে এলো দেখলাম তাতে লেখা রয়েছে বিবেকানন্দ। বিবেকানন্দ! মুহূর্তে মনে পড়ে গেল শিকাগো ধর্মসভায় তিনি কী আলোড়ন সৃষ্টিই না করেছিলেন। পূর্বস্মৃতি জেগে উঠতেই আগামী কয়েকদিনের সমুদ্রযাত্রার আকর্ষণ আমার কাছে বেড়ে গেল। স্বামী বিবেকানন্দ সম্পর্কে আমার আগের বিপুল ধারণা তখন পূর্ণমাত্রায় বজায় ছিল, তাই তখনই আমি তার সঙ্গে পরিচিত হওয়ার চেষ্টা করিনি। খাবার টেবিলে দেখা হতো, কিন্তু তখন মাথা ঝুঁকিয়ে একটু অভিবাদন করেই কাজ চলে যেত। ঘটনাচক্রে একদিন এক যাত্রীকে স্বামী বিবেকানন্দের নাম করে বলতে শুনলাম, আমরা ওকে খোলস থেকে টেনে বার করবই। বোধহয় নৈতিকতার আদর্শের প্রতি আমার সহজাত আকর্ষণের জন্যে নিজের অজান্তেই সম্ভবত স্বামীজিও আমার ওই নিরুচ্চার ও মৈত্রীভাব উপলব্ধি করতে পেরেছিল। কারণ তারপর দেখলাম তিনি নিজে থেকেই আমাকে খুঁজে নিয়ে জিজ্ঞাসা করেন, আপনি কি আমেরিকান? বললাম হ্যাঁ। মিশনারি? বললাম হ্যাঁ। স্বামীজির প্রশ্ন, আমাদের দেশে আপনি ধর্মপ্রচার করেন কেন? আমিও পাল্টা করলাম, আপনি বা আমাদের দেশে ধর্মপ্রচার করেন কেন? খুব ইন্টারেস্টিং, হ্যাঁ? স্বামীজি প্রশ্ন করলেন আমাকে দেখে যে আপনি আমাদের দেশে ধর্মপ্রচার করেন কেন? আমিও পাল্টা প্রশ্ন করলাম, আপনি বা আমাদের দেশে ধর্মপ্রচার করেন কেন? দুজনের মুখে এক প্রশ্ন, তাই দুজনের চোখের কোণে একটু সূক্ষ্ম কৌতুক রেখা ঝিলিক দিয়ে গেল। দুজনেই তখন কথায় লড়াই থামিয়ে হো হো করে হেসে উঠলাম এবং সহজে পরস্পরকে বন্ধু হিসেবে গ্রহণ করলাম। প্রথম দু একদিন খাবার টেবিলে যাত্রীদের কেউ কেউ স্বামীজিকে একটু খোঁচানোর চেষ্টা করেছিলেন, কিন্তু স্বামীজি ওই প্ররোচনায় সাড়া না দেওয়ায় তাদের ভাষায় স্বামীজিকে টেনে বার করবার চেষ্টা ব্যর্থ হয়। যখনই কেউ তাই কোনো প্রশ্ন করেছেন তখনই তার সংক্ষিপ্ত সাহিত্য উত্তর শোনা গিয়েছে। উত্তর যেন সর্বদাই তার ঠোঁটে থাকত, আর সে উত্তর বুদ্ধিদীপ্ত প্রাসঙ্গিক উদ্ধৃতি এবং উপমার দ্বারা পরিমার্জিত। ফলে অল্পবুদ্ধি যাত্রীরা অচিরেই রণে ভঙ্গ দিতেন। একমাত্র ব্যতিক্রম মিস্টার ড্রেক ব্রুকম্যান। তিনি তার তীক্ষ্ণ বিচারশীল মন নিয়ে বিবেকানন্দের উপমাগুলি বাস্তব ঘটনার পরিপ্রেক্ষিতে খণ্ডন করার নিরন্তর চেষ্টা করতেন। একমাত্র তিনি স্বামীজিকে একটু বেগ দিয়েছিলেন। অবশেষে সকলের উৎসাহে শীঘ্রই ভাটা পড়ল। ফলে তারপর থেকে টেবিলের শেষ প্রান্তে আমাদের ছোট দলটির আলাপ আলোচনা খাওয়া দাওয়ার সময় তাঁরা যেন কোনো বিঘ্ন ঘটাতেন না। একদিন রাতে অন্যান্যদের সঙ্গে আমিও একটা জিনিস লক্ষ্য করলাম, বলতে পারেন আবিষ্কার করলাম। স্বামী বিবেকানন্দ কথা বলছেন আর আমরা সবাই মন্ত্রের মধ্যে শুনছি। অপরূপ তার বাক্যের ছটা, কল্লোলিনী গঙ্গার জোয়ারের মতন চিন্তার অত্যুজ্জ্বল অশেষ তরঙ্গ তার মানুষ লোক থেকে স্বচ্ছন্দে বেরিয়ে আসছে। কথা সে দুরন্ত স্রোতের মুখে কেউ কোনো প্রশ্ন করেন সে সাধ্য কী? আর কেউ কোনো প্রশ্ন করলেও কয়েক মুহূর্তের জন্য হয়তো তিনি অন্য প্রসঙ্গে যেতে বাধ্য হচ্ছেন, কিন্তু উত্তর শেষ হওয়া মাত্রই তিনি আগে চিন্তা প্রবাহে আবার আমাদের ভাসিয়ে নিয়ে যাচ্ছেন। সেদিন রাতের সেই অসাধারণ বাগময় অধিবেশনের পর আমাদের প্রত্যেকের সংক্ষিপ্ত অভিবাদন করে শান্তভাবে তিনি ভোজন কক্ষে থেকে বেরিয়ে গেলেন। এটা কালকে আমাদের বিরাট বড় হয়ে যাবে। বলেই শেষ করি।
মিস্টার ব্রুকম্যানের বিপরীত দিকে বসে যে সিভিলিয়ান ভদ্রলোক এতক্ষণ স্বামীজির কথা শুনছিলেন, তিনি এবার টেবিলের উপর ঝুঁকে সবিস্ময়ে বললেন, আপনারা কি লক্ষ্য করেছেন ভারতীয় ভদ্রলোকটি কথা বলার সময় বাধা পেলে যেখানে থামেন কিছুক্ষণ পরে আবার ঠিক সেই থেকেই বলতে শুরু করেন? আচ্ছা, এটা সবটাই জাহাজের ঘটনা, জাহাজ হচ্ছে। হ্যাঁ, আমরা দুজনেই ব্যাপারটা লক্ষ্য করেছি, যাতে আমাদের কল্যাণ হয় সেই হেতু তিনি তার একটি বক্তৃতায় পুনরাবৃত্তি করবেন। ব্যাপারটি ঠিক তাই, কিন্তু তা সত্ত্বেও বলবো, আশ্চর্য রকম সুন্দর করে সেদিন তিনি তার বক্তব্য আমাদের সামনে তুলে ধরেছিলেন। সাধারণ জাহাজে যে ধরনের মামুলি খোঁজ গল্প হয় তার সঙ্গে কথা বলার উৎসবকে কোনো তুলনাই চলে না। দার্শনিক বিবেকানন্দের চেয়ে দেশপ্রেমী বিবেকানন্দের অনেক বড় ছিলেন আমাদের ব্যক্তিগত ধারণা। স্বদেশের মানুষকে একসুরে বাঁধার জন্য জাতীয় প্রেরণায় উদ্বুদ্ধ করার জন্যেই তার দেশাত্মবোধ উদ্দীপিত করবার নিশ্চিত উপায় হিসেবেই তিনি বেদান্ত প্রচারে উৎসাহী হয়েছিলেন। আমার বিশ্বাস এখানেই তিনি ভুল করেছিলেন, কিন্তু তা সত্ত্বেও তার দেশপ্রেম আমাকে এতই মুগ্ধ করেছিল যে তাঁর প্রতি আমার প্রথম দিকের বিরূপতা ও অসহনীয় মনোভাব একেবারেই চলে যায়। আমার মনে হয় ভারতবাসীর চোখেও তিনি দেশপ্রেমিক হিসেবেই চিহ্নিত হতে চেয়েছিলেন। বাস্তবিক আমি বিবেকানন্দকে যতটুকু বুঝেছি তাতে আমার এই কথাই মনে হয় তিনি ছিলেন ভারতপ্রেমিক, যিনি চেয়েছিলেন 5টা দেশের মতন তার দেশও দ্রুত এগিয়ে যাক, যার একান্ত ইচ্ছা ছিল জগতের সবাই ভারতের স্থান দেওয়া ভারতবর্ষের সনাতন বাণীর বাহক হিসেবে আমি তাকে দেখিনি। একদিকে তার এই স্বায়ত্তশাসনের প্রশ্নে হঠাৎ বিবেকানন্দ জ্বলে উঠলেন, গর্জে উঠে তিনি বললেন, রাষ্ট্র পরিচালনার সূক্ষ্ম কূটকৌশল ইংরেজরা আমাদের শেখাক না কেন? ওই বিদ্যায় তো ব্রিটেন সব জাতির উপরে। তারপর আমার দিকে ঘুরে বললেন, আর আমেরিকা আমাদের কৃতিবিদ্যা, বিজ্ঞান এবং সর্বোপরি তাদের বিস্ময়কর কর্মমনস্কতার ব্যাপারে শিক্ষা দিতে পারে, কারণ ওই সব বিষয়ে আমরা তাদের কাছে নিতান্তই শিশু। এই কটি কথা বলার পরে বিবেকানন্দের স্বভাবমধুর কণ্ঠস্বর তিক্ততায় রুক্ষ হয়ে ওঠে। তিনি বললেন, কিন্তু কোনো জাতি যেন ভারতবর্ষকে ধর্মশিক্ষা দেওয়ার স্পর্ধা না করে। তিনি বললেন যে কোনো জাতি যেন ভারতবর্ষকে ধর্মশিক্ষা দেওয়ার স্পর্ধা না করে, কারণ এক্ষেত্রে ভারতই জগৎকে শেখাবে। সেই রাতে জাহাজের দেখে পায়চারি করতে করতে আমরা উভয়ে অনেক গভীর আলোচনা করেছিলাম। সে আলোচনার মধ্যে না ছিল ব্রিটিশ আমেরিকানদের কথা, না ছিল ভারতের দিয়ে কোনো কথা। আমাদের আলোচনার পুরো বিষয় জুড়ে ছিল শুধু ক্ষুধার্ত বুভুক্ষ মানুষ। ঈশ্বরের সেই পুত্রের কথা, তার আত্মবলিদানের রক্তাক্ত স্বাক্ষর আজও এশিয়ার অস্থির বালুকণায় অক্ষয় হয়ে আছে। মনে হয় সেই রাতে আমি স্বামীজিকে বোঝাতে পেরেছিলাম, কাণ্ড জ্ঞান সম্পন্ন কোনো মিশনারি ধর্মশিক্ষা দেওয়ার উদ্দেশ্য নিয়ে ভারতবর্ষে যায় না। ভারতবর্ষের মানুষ যাতে দেবমানবকে জানতে পারেন এবং তাকে ভালোবাসতে পারেন, সেই ব্যাপারে সাহায্য করাই তার উদ্দেশ্য। সমুদ্রযাত্রার শেষ 2-1টি দিন আমরা পরস্পরের আরও কাছাকাছি এসে গিয়েছিলাম। বিবেকানন্দের অতীন্দ্রিয় অনুভূতিগুলি দর্শনের ব্যাপারটি ছিল আমার কাছে পরম বিস্ময়ের বস্তু। আমাদের কথাবার্তা যখন অনিবার্যভাবে আত্মা বিষয়ে কেন্দ্রিত হতো, তখনই লক্ষ্য করেছি স্বামীজির চোখে যেন একটা ঘোর নেমে আসত। রুবাত্তিনো বোম্বাই শহরে পৌঁছানোর ঠিক আগের দিন রাতে আমরা দুজন রুবাত্তিনো বলে জাহাজটার নাম, আমরা দুজন সামনের দিকে দাঁড়িয়ে। বিবেকানন্দের মুখে ছোট সুইস বিয়ার পাইপে ধূমপান সম্পর্কে তিনি বলতেন, ইংরেজদের এই বদ অভ্যাসটি তার বেশ পছন্দ। একদিকে ঢেউয়ের সুগভীর সংলাপ, অন্যদিকে আগামীকাল যে নতুন জীবন শুরু হতে চলেছে তার চিন্তা, এই দুটির ব্যাপার আমাদের এক নিস্তব্ধতার রাজ্যে টেনে নিয়ে গিয়েছিল। বহুক্ষণ আমরা কেউ কোনো কথা বলিনি। তারপর একসময় বিবেকানন্দ তাঁর দিক থেকে হাত আমার কাঁধের উপর রাখলেন। সম্ভবত তিনি এই সিদ্ধান্তে এসেছিলেন, আমি ভারতে কোনো ক্ষতি করব না। বিবেকানন্দ বললেন, দেখুন মশাই, লোকে তার বুদ্ধ, কৃষ্ণ, যিশু সম্বন্ধে যা বলে বলুক, কিন্তু আমি দুজনেই জানি আমরা সেই এক পরম সত্তার অংশ বিশেষ। তাঁর হাত কখনো আমার কাঁধে, ভালোবাসার স্পর্শমাখা বন্ধুত্বের সেই হাতখানি আমি রূঢ়ভাবে সরিয়ে দিতে পারলাম না। তারপর এক সময় তিনি নিজেই তা সরিয়ে নিলেন। এবার আমিও আমার হাতখানি তার কাঁধে রেখে বললাম, স্বামীজি, আমার কথা ছেড়ে দিন, আপনি আপনার নিজের অনুভূতির কথাই বলুন। যে পরম একের কথা আপনি এইমাত্র বললেন, সেই সত্তার নৈবর্তিক, সুতরাং অজ্ঞেয়। ভারত মহাসাগরের জলে যেমন এই জাহাজটি অংশত ডুবে আছে,
আমরা যদি তার মধ্যে ঠিক তেমনিভাবেও ডুবে থাকি, তবুও বলবো তিনি অজ্ঞেয়। কিন্তু আমি যাকে জানি, যাকে ভালোবাসি, তিনি ব্যক্তি এবং অত্যন্ত বাস্তব, আর স্বামীজি তার ভিতরে রয়েছে সকল পূর্ণতা। স্বামীজি রেলিংয়ে ভর দিয়ে দাঁড়িয়েছিলেন। আমার কথা শেষ হওয়া মাত্র পাইপটি মুখে দিয়ে তিনি একেবারে অন্তর্মুখ হয়ে গেলেন। তার চোখের পাতাগুলি অর্ধনিমীলিত। বুঝতে পারলাম বিবেকানন্দের মন এখন বহুদূরের এক অজানা রাজ্যে সত্য অনুসন্ধানে রত। বহুর মধ্যে এক, না একের মধ্যে বহু। স্বামীজি সেই রাতে ঠিক যে কাকে খুঁজছিলেন তা অবশ্য আমি বলতে পারি না। দারুণ।